প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম 3-এর এক গল্প, হারানো তিমি। আমরা এখন জানব এর শেষ অংশ। চলুন তাহলে শোনা যাক। 16। ওই, চেঁচালো উলফ। ওই জানোয়ারটা। জানোয়ারকে বলল জান ও আর। চোখ থেকে বেনকিউলা সরিয়ে কিশোরকে বলল সে। ঠিকই আন্দাজ করেছ, বেটা ওখানেই ফিরে গেছে। তাড়াতাড়ি ককপিটে এসে কিশোরকে সরিয়ে হুইল ধরল। টিনহাও দেখেছে রোভারকে। রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়েছে সে। ডাকলো, রোভার, এই রোভার। ডাক শুনে সঙ্গে সঙ্গে মাথা তুলল রোভার। ছুটে আসতে শুরু করলো। বাক্স কই? বকের মতো মাথা বাড়িয়ে দেখছে উলফ। বাক্সটা কই? তীরের দিকে চেয়ে আছে কিশোর। বালিতে পড়ে আছে একটা লোক। তার পাশে দাঁড়ানো রবিন। এদিকে চেয়ে রয়েছে সে। তর্জনী আর বুড়ো আঙুলের মাথা ঠেকিয়ে গোল করে দেখিয়ে ইঙ্গিত দিল সব ঠিক আছে। তাড়াতাড়ি যাওয়া দরকার, মুসাকে ফিসফিস করে বলল কিশোর। উলফ কিছু বোঝার আগেই। ঠিকই বলেছ। ওয়ের ছুট খোলেনি মুসা। পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরাতে শুরু করলো। জামা খুলে কিশোরও পানিতে নামলো। সাঁতরে চলল তীরের দিকে। আরে, নীল বনেট। হাত দিয়ে গায়ের পানি মুছতে মুছতে বলল কিশোর। ও কি করছিল এখানে? রবিন, কি ব্যাপার? সংক্ষেপে সব জানালো রবিন। সব শেষে বলল, মরেই গিয়েছিল আরেকটু হলে। শরীরে কিচ্ছু নেই, একেবারে কাহিল। কাঁধের উপর দিয়ে ঘুরে তাকালো কিশোর। তীরের যতটা সম্ভব কাছে বোট নিয়ে এসেছে উল। নোঙর ফেলেছে। রোদে চকচক করছে টাক। উত্তেজিত ভঙ্গিতে হাত নেড়ে লাফিয়ে নামলো পানিতে। বাক্সটা কোথায়? জিজ্ঞেস করলো কিশোর। লুকিয়ে ফেলেছি। উলফকে দেখে চুপ হয়ে গেল রবিন। নীলবনেটের দিকে তাকালোই না উলফ। ওকে এখানে দেখে বিন্দুমাত্র অবাক হয়নি। ছেলেদের কাছে এসে রবিনকে বলল, বাক্সটা কোথায়? জবাব দিল না রবিন। এই ছেলে, তোমাকে বলছি। খেকিয়ে উঠল উলফ। বাক্সটা দাও। কিসের বাক্স? আকাশ থেকে পড়ল যেন রবিন। কোনোই দিয়ে আলতো গুঁতো দিল মুসার শরীরে। উলফের উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে ইঙ্গিত। তার ইচ্ছে মুসা লোকটাকে আটকে রাখতে পারলে দৌড়ে গিয়ে বাক্স নিয়ে সাইকেলে করে পালিয়ে যাবে। ব্যাপারটা আজ করতে পেরে ধমকে উঠল উলফ। খবরদার, কোনো চালাকি নয়। কোমর পর্যন্ত ভেজা তার। খাটো ডেনিম জ্যাকেটে পানি লাগেনি। পকেটে হাত ঢুকিয়ে দিল। আবার যখন বের করলো, হাতে দেখা গেল ভোঁতা নাক ছোট একটা পিস্তল। কুৎসিত চেহারা। রবিনের দিকে পিস্তল তাক করল উলফ। বাক্স, টিমিটা নিয়ে এসেছে। দাও কেসটা, জলদি। অসহায়ভাবে কিশোরের দিকে তাকালো রবিন। কিশোর চেয়ে আছে পিস্তলের দিকে। আগ্নেয় অস্ত্রের উপরে পড়াশোনা মোটামুটি করছে। উলফের হাতে ওটা কোন কোম্পানি চিনতে পারল না। তবে ব্যারেলের আকার দেখে অনুমান করলো নিশানা মোটেই ভালো হবে না অস্ত্রটার। 10 গজ দূর থেকেও ওটা দিয়ে লক্ষ্য ভেদ করা কঠিন হবে। কিন্তু উলফ ধরে রেখেছে রবিনের বুকের 1 ফুট দূরে। রবিন, কিশোর বলল, দিয়ে দাও বাক্সটা। মাথা ঝাঁকালো রবিন। মুখ কালো। এত কষ্ট করে লাভ হলো না। পাথরের কাছে এসে দাঁড়ালো। তার পেছনেই রয়েছে উলফ। বাক্সটা তুলল রবিন। নেয়ার জন্যে হাত বাড়ালো উলফ। না। তীক্ষ্ণ চিৎকার। প্রথমে বুঝতে পারল না রবিন চিৎকারটা কোথা থেকে এসেছে। তারপর দেখলো এলোমেলো পায়ে দৌড়ে আসছে বনেট। ঘুরে চেয়েছে উলফ। চিৎকারে সেও অবাক হয়েছে। রবিনের মাত্র কয়েক গজ দূরে রয়েছে কিশোর। মাথা নেড়ে ইশারা করলো। বাক্সটা ছুড়ে দিল রবিন। লুফে নিল কিশোর। উলফকে গাল দিতে দিতে আসছে বনেট। বেঈমান, হারামি, মৃত্যু, চোর। রবিন আর কিশোরের দিকে নজর দেওয়ার আগেই উলফের উপর এসে ঝাঁপিয়ে পড়ল বনেট। আঙুল বাঁকা করে খামচি মারতে গেল চকচকে টাকে। গলা চেপে ধরতে গেল। পিস্তল নামিয়ে ফেলেছে উলফ। কোনোই দিয়ে পেটে গুঁতো মেরে বনেটের বনেটকে গায়ের উপর থেকে সরানোর চেষ্টা করলো। এপাশ ওপাশ সরাচ্ছে মাথা। ধাক্কা খেয়ে চিত হয়ে গেল বনেট। কিন্তু উলফের জ্যাকেট ছাড়ল না। তাকে নিয়ে পড়ল। বাক্সটা কিশোরের হাতে। মুসা দাঁড়িয়ে আছে 10 গজ দূরে পানির কিনারে। আর একটু দূরে পানিতে রোভারের গায়ে গা ঠেকিয়ে দেখছে তিনহা।
মুসার কাছে বাক্সটা ছুঁড়ে দিল কিশোর। ঝাড়া দিয়ে জ্যাকেট ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো উল্ফ। আবার কাহিল হয়ে গেছে বনেট। দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সেও। বাক্সটা ধরেছে মুসা। টিনহার দিকে তাকালো। বুঝতে পারল টিনহা। তীরের দিকে সাঁতরাতে শুরু করলো। বাক্সটা দু হাতে বুকে জাপটে ধরে টিনহার দিকে ছুটল মুসা। ছুটতে শুরু করেছে উল্ফ। চেঁচিয়ে উঠল, দাঁড়াও দাঁড়াও বলছি। কে শোনে তার কথা? ফিরেও তাকালো না মুসা। বুঝতে পারছে তার দিকেই চেয়ে আছে উল্ফের পিস্তল, কিন্তু তোয়াক্কা করল না। দাও, হাত বাড়ালো টিনহা। ছুঁড়ে মারো। বাস্কেট বল খেলে মুসা, ভালোই খেলে। ক্ষণিকের জন্য ভুলে গেল উল্ফের কথা। ভুলে গেল যে কোনো মুহূর্তে গর্জে উঠতে পারে পিস্তল। বাক্সটাকে বাস্কেট বলের মতো করে ধরে দূর থেকে ছুড়ে দিল টিনহার দিকে। বল ছোড়ার কায়দায় লম্বা ধনুকের সৃষ্টি করে উড়ে গেল বাক্সটা। কোমর পানিতে দাঁড়িয়ে সেটা ধরল টিনহা। বাক্সটা ছুড়ে দিয়েই আর দেরি করেনি মুসা। ঝাঁপ দিয়েছে পানিতে। ডুবে গেল সঙ্গে সঙ্গে, ভাসল না। পানির নিচ দিয়ে সাঁতরে চলল গভীর পানির দিকে। দম একেবারে ফুরিয়ে এলে ভাসল। 20 গজ দূরে চলে গেছে টিনহা। তীরের দিকে চেয়ে আছে। বাক্সটা কামড়ে ধরে রেখেছে রোভার। মাথা নিচু করে রেখে ফিরে চাইল মুসা। পিস্তল নেই উল্ফের হাতে, বোধহয় পকেটে ঢুকিয়ে রেখেছে। টেকু মাথাটা সামান্য ঝুঁকিয়ে তাকিয়ে আছে এদিকে। মুসার মনে হলো ভয়ানক রেগে গিয়ে ফুঁসছে একটা সার। কি করবে বুঝতে পারছে না। তার কাছেই দাঁড়িয়ে আছে কিশোর আর রবিন। হাতে মুসাকে ডাকলো কিশোর। পানি থেকে উঠে এলো মুসা। আপনার জিনিস ডাকাতি করার কোনো ইচ্ছেই নেই আমাদের, মিস্টার উল্ফ, কিশোর বলছে। বাক্সের জিনিস অর্ধেক আমাদের, মানে মিস সারানগার প্রাপ্য। সেটা নিশ্চিত করার জন্যেই এই কাজ করেছি। অনেকক্ষণ কোনো কথা বলল না উল্ফ। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ভুরু নাচালো। কি করতে চাইছো? বাক্সটা শহরে নিয়ে যাব, বলল কিশোর। থানায়, ইয়ান ফ্লেচারের অফিসে। উনি এখানকার পুলিশ চিফ, জানেন বোধ হয়। খুব ভালো লোক। পুলিশকে ভয়ের কিছু নেই। বেআইনি কিছু করেননি আমাদেরকে পিস্তল দেখানো ছাড়া। সে কথা বলবো না আমরা। সব খুলে বলবেন তাকে। মিস্টার ফ্লেচার বাক্সের জিনিসগুলো ভাগাভাগি করে দেবেন আপনাকে আর টিনহাকে। আবার দীর্ঘ নীরবতা। সাগরের দিকে তাকালো উল্ফ। পাশাপাশি ভাসছে টিনহা আর রোভার। ওদের কাছ থেকে বাক্সটা ফেরত নেওয়ার কোনো উপায় নেই। পিস্তল তাক করেও কোনো লাভ হবে না। বিচ্ছু এক একটা কেয়ারই করবে না। উল্টে আরও বেকায়দা অবস্থায় ফেলে দিতে পারে তাকে। বেশ, ভোঁতা গলায় বলল উল্ফ। বোটে করে যাব আমরা। রকিবিস্তের নৌকা ঘাটায় বোট রেখে থানায় যাব, ঠিক আছে? রাজি হলো না কিশোর, মাথা নাড়ল। উল্ফের চালাকি বুঝতে পারছে, কিন্তু সে কথা বলল না। নরম গলায় বলল, এত ঘুরে যাওয়ার দরকার কি? আসলে এখান থেকে যাওয়ারই দরকার নেই। চিপকেই ডেকে নিয়ে আসতে পারি আমরা। ডেকে? কিভাবে? সারের মতো ফোঁসফোঁস করে উঠল উল্ফ। এখানে ফোন কোথায়? সবচেয়ে কাছেরটাও 1/2 মাইল দূরে। কথাটা শেষ করে দিল কিশোর। কোস্ট রাডের ধারে একটা ক্যাফেতে সাইকেল নিয়ে 5-7 মিনিটেই চলে যাবে রবিন। চিপকে ফোন করে আসবে। কি রবিন, পারবে না? খুব পারবো, হাসলো রবিন। মিস্টার উল্ফ, আপনার পিস্তলটা যদি বোটে রেখে আসেন, মোলায়েম গলায় বলল কিশোর। টিনহাকে বাক্সটা আনতে বলতে পারি। তারপর রাস্তায় গিয়ে দাঁড়াতে পারি পুলিশ আসার অপেক্ষায়। কি বলেন? কি আর বলবে উল্ফ। কোকড়া চুলও সাংঘাতিক পাজি, ইবলিশের দোসর। ছেলেটাকে কষে 2 চড় লাগানোর ইচ্ছেটা অনেক কষ্টে দমন করল সে। চোখ পাকিয়ে তাকালো অতি নিরীহের ভান করে থাকা মুখটার দিকে, কিন্তু কিছুই করার নেই। পুলিশকে ফোন করতে গেল রবিন। বোটের লকারে পিস্তলটা রেখে এলো উল্ফ। মুসা আবার গিয়ে দেখে এলো সত্যিই রেখেছে কিনা। তীরে এসে মাছের বালতিটা নিয়ে গেল টিনহা। রোবারকে খাওয়ালো। তাকে বিদায় জানিয়ে ফিরে এলো। সঙ্গে সঙ্গে এলো তিমিটা। তীরের কাছে এসে মাথা তুলে চেয়ে রইল। টিনহাকে চলে যেতে দেখে খারাপ লাগছে তার। এতক্ষণে খেয়াল করলো কিশোর বনেট নেই। কোথাও দেখা গেল না তাকে। কেটে পড়েছে কোনো এক ফাঁকে। পথের ধারে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওদের। রবিন ফিরে এলো। কয়েক মিনিট পরে পুলিশের গাড়ি। আরও 15 মিনিট পর থানায় পৌঁছলো ওরা।
ওদের দিকে চেয়ে অবাকই হলেন ইয়ান ফ্লেচার। তাকে দোষ দিতে পারল না কিশোর। কাদাপানিতে যা চেহারা হয়েছে ওদের এক একজনের, পোশাক আশাকের যা অবস্থা, তাতে তিনি অবাক না হলেই বরং অস্বাভাবিক লাগতো। কি ব্যাপার কিশোর? জানতে চাইলেন পুলিশ প্রধান। তিন গোয়েন্দাকে চেনেন তিনি। কয়েকবার পুলিশকে সাহায্য করেছে ওরা। বেশ কয়েকটা জটিল কেসের সমাধান করে দিয়েছে। কিশোরের বুদ্ধির উপর যথেষ্ট আস্থা তার। উল্ফকে দেখিয়ে বলল কিশোর, উনি মিস্টার উল্ফ, উনিই বলুন সব, সেটাই ভালো হবে। বলুন মিস্টার উল্ফ, অনুরোধ করলেন ফ্লেসার। উঠে দাঁড়ালো উল্ফ। পকেট থেকে ভেজা কাগজপত্র বের করে তা থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে বাড়িয়ে ধরল। লাইসেন্সটা একজন সহকারীকে দিলেন ক্যাপ্টেন পরীক্ষা করে দেখার জন্য। সব খুলে বলল উল্ফ। মেক্সিকো ক্যালকুলেটর চোরাচালান করতে নিয়ে যাওয়া থেকে শুরু করে ফেরার পথে ঝড়ে বোট ডোবা, তারপর তিমির সাহায্যে বাক্সটা উদ্ধার, কিছুই বাদ দিল না। কিশোরকে দেখিয়ে বলল, আমার এই ক্ষুদে বন্ধুটি পরামর্শ দিল বাক্সটা আপনার সামনে খুলতে। তাতে আমার আর মিস্টার সাটানোগার ভাগ নিয়ে পরে কোনো গোলমাল হবে না। ভেবে দেখলাম ঠিকই বলেছে, রাজি হয়ে গেলাম। পকেট থেকে বাক্সের চাবি বের করে ক্যাপ্টেনকে দিল উল্ফ। টিনহা, বাক্সটা দাও ক্যাপ্টেনের কাছে। মনে মনে স্বীকার না করে পারল না কিশোর। অভিনয় মোটামুটি ভালোই করেছে উল্ফ। যেন নিরীহ সৎ একজন মানুষ, কারোর সঙ্গে বেইমানি করতে চায় না। মিস্টার সাটানোগার প্রাপ্য ভাগ দিতে বিশেষ আগ্রহী। তালা খুলে বাক্সের ডালা তুললেন ক্যাপ্টেন। কুঁচকে গেল ভুরু। টিনহা চমকে গেল। রবিনার মুসার চোখ দেখে মনে হলো হঠাৎ সার্চ লাইটের তীব্র উজ্জ্বল আলো ফেলেছে কেউ তাদের চোখে। ধীরে সুস্থে এগিয়ে এলো কিশোর। উকি দিয়ে দেখলো বাক্সের ভেতরে কি আছে। সামান্যতম অবাক মনে হলো না তাকে, যেন জানতো এ জিনিসই থাকবে। $10 কড়কড়ে নতুন নোটের বান্ডিলে ঠাসা বাক্সটা রবার ব্যান্ড দিয়ে বেঁধে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কিশোর অনুমান করলো $10 লাখ কম হবে না। তো দেখলেন তো চিফ, স্বাভাবিক কণ্ঠে বলল উল্ফ। লা পাজে এবারে টিপে যা আয় হয়েছে আছে এখানে। সেই সঙ্গে টেলিফোন বেজে ওঠায় থেমে গেল। রিসিভার কানে ঠেকিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ শুনলেন মিস্টার ফ্লেসার। নামিয়ে রেখে বললেন, আপনার আইডি চেক করা হয়েছে, পরিষ্কার। আপনার নামে কোথাও কোনো ওয়ারেন্ট নেই। হ্যাঁ, যা বলছিলেন সেই সঙ্গে কি? পকেট ক্যালকুলেটরগুলো লাপাজে বিক্রি করে দিয়েছিলাম, সেই টাকা আছে এখানে। সেই সঙ্গে রয়েছে আমার অন্য টাকা। লাপাজে আমার কিছু সম্পত্তি ছিল, একটা হোটেল ছিল, সব বিক্রি করে দিয়ে এসেছি। সেই টাকা এখন টিনহা বলুক তার বাবার ক্যালকুলেটরগুলো ওর জন্যে কত চায়। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালেন ক্যাপ্টেন। আপনার বিরুদ্ধে কোনো কেস দাঁড় করাতে পারছি না, ট্যাক্স যদি ক্লিয়ার থাকে। শ্রাগ করলেন তিনি। মিস সাটানোগা, বলুন কত চান? হাসল টিনহা। বুঝতে পারছি না। মিস্টার উল্ফ বলেছিলেন বাক্সে ক্যালকুলেটর রয়েছে, $25-30 হাজার দাম। মিছে কথা কেন বলেছিলেন জানি না। যাকগে, বাবার অর্ধেক শেয়ার হয় 12.5 থেকে 15,000, কিন্তু তুলতে খরচপাতি লেগেছে। হাসপাতালের বিল 1010 লাগবে, ওটা পেলেই আমি খুশি। ঠিক আছে, 10,000ই দেব। বাক্সটা তুলে নেওয়ার জন্যে সামনে ঝুঁকলো উল্ফ। কাল সকালে চেক দিয়ে দেব তোমাকে, কালই টাকা তুলে নিতে পারবে ব্যাংক থেকে। এখান থেকে নগদ নয় কেন জিজ্ঞেস করতে গিয়েও করল না টিনহা সংকোচে। বাক্সটা টেবিলের উপর দিয়ে টেনে আনলো উল্ফ। ডালা আটকাবে, তারপর বেরিয়ে যাবে এতগুলো টাকা নিয়ে। এক কদম সামনে বাড়ল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটছিল। হাত ছড়িয়ে ক্যাপ্টেনকে বলল, স্যার, ছোট্ট একটা অনুরোধ আছে। চাবিটা উল্ফকে দিতে গিয়েও থেমে গেল ক্যাপ্টেনের হাত। কি? বাক্সটা আবার খুলুন। নোটের সিরিয়াল নাম্বার মেলান। সিরিয়াল মেলান। আমার ধারণা একই নাম্বারের অনেকগুলো পাবেন। বলতে বলতেই টান দিয়ে নিজেই নিয়ে এলো বাক্সটা। ডালা তুলে একটা বান্ডিল বের করে ঠেলে দিল ক্যাপ্টেনের দিকে। আর ট্রেজারিতে ফোন করুন, এক্সপার্ট পাঠাক, সব জাল নোট, আমি শিওর। 17 সহজেই নীল বনেটকে ধরে ফেলেছে পুলিশ। বিখ্যাত চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফারের অফিসে তার বিশাল টেবিলের সামনে বসে
বলছে কিশোর। ওর ঝরঝরে লিমোসিনে করে মেক্সিকোতে পালাচ্ছিল। পথে খারাপ হয়ে যায় গাড়ি। সান ডিয়েগোর কাছে পুলিশের কাছে সব বলে দিয়েছে ও। চেয়ারে হেলান দিয়ে দিলেন মিস্টার ক্রিস্টোফার। বনেট স্বীকার করেছে জাল নোটগুলো সে বানিয়েছে করেছে, জবাব দিল রবিন। শুধু তাই না, মিস সাটানোগার গাড়ির ব্রেকের কানেকশন কেটেছে। যতভাবে পেরেছে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে আমাদেরকে, যাতে বাক্সটা না তুলতে পারি। লোকটার জন্য এখন আমার দুঃখই হচ্ছে, বেচারা। আসলে উল্ফ তাকে বাধ্য করেছিল নোট জাল করতে। বনেট তার ব্ল্যাকমেলের শিকার। ব্ল্যাকমেল কিভাবে? ইউরোপে কাজ করত বনেট। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আরও নানা রকম দরকারি কাগজপত্র জাল করত। সেটা জেনে ফেলল পুলিশ। উল্ফও জানল। বনেটের কাজকর্মের কিছু প্রমাণও জোগাড় করে ফেলল। পালালো বনেট। মেক্সিকোতে গিয়ে ঢুকলো। মনে স্থির করলো আর বেআইনি কাজ করবে না। তার যা দক্ষতা, পেস্টের কাজে উন্নতি করতে পারবে। তাই করলো সে। লাভাজে পেস দিল। ভালোই চলছিল। এই সময় একদিন সেখানে গিয়ে হাজির হলো উল্ফ। দেখা হয়ে গেল বনেটের সঙ্গে। নোট জাল করতে বাধ্য করলো তাকে। ভয় দেখালো তার কথা না শুনলে পুলিশে ধরিয়ে দেবে। মাথা নাড়লেন চিত্র পরিচালক। কিশোর, তুমি কি করে বুঝলে নোটগুলো জাল? বনেটের চোখের নিচের দাগ, স্যার, বলল কিশোর। কারা কারা ঘড়ির মেকানিকের গ্লাস পরে ভাবলাম। হঠাৎ মনে পড়ল লেখা কিংবা নকশা জালিয়াতির কাজ যারা করে তারাও পড়ে। আমার হলে মনে পড়তো না, স্বীকার করলেন পরিচালক। অনেক তলিয়ে ভাবো তুমি। যাক, বাক্সটা তুলতে বাধা দিল কেন বনেট? নিশ্চয় তার জাল করা সমস্ত নোট ছিল ওটাতে। ডুবে গিয়েছিল বলে খুব খুশি হয়েছিল সে, না? হ্যাঁ, বলল কিশোর। টাকাগুলো ছড়িয়ে পড়লে তার অপরাধ আরও বাড়ত। বোট ডুবে যাওয়ায় খুশি হয়েছিল সে। সেজন্যই ওটা তুলতে বাধা দিচ্ছিল। উল্ফ জানত না একজন তুলতে চাইছে, আরেকজন বাধা দিচ্ছে। ব্যাপারটায় প্রথমে খুব অবাক হয়েছিলাম। থামল কিশোর। তারপর বলল, আপনার জানা আছে স্যার, প্রতিটি জালিয়াতের কাজে কিছু না কিছু ফারাক থাকে। বিশেষজ্ঞদের চোখে ধরা পড়ে সেটা। বনেটও জানতো টাকাগুলো ব্যাংক থেকে পাবলিকের কাছে যাবে। সেখান থেকে কিছু যাবে ট্রেজারিতে। ট্রেজারির চোখে ধরা পড়ে যাবে ওগুলো জাল। জালিয়াতকে খুঁজতে শুরু করবে ওরা। এক সময় না এক সময় বনেটের কাছে পৌঁছে যাবেই। বানাতে গেল কেন তাহলে? মানা করে দিলেই পারত। ভয়ে মুখের উপর উল্ফকে না করতে পারেনি। কিন্তু বোটটা ডুবে যাওয়ার পর ওগুলো যাতে আর তোলা না যায় সে ব্যবস্থা করতে চেয়েছে। শেষ দিকে মরিয়া হয়ে উঠেছিল সে। অপরাধবোধ সঠিক চিন্তা করতে দেয় না মানুষকে, দ্বিধাগ্রস্ত করে ফেলে। কিন্তু বনেটেই বাধা দিচ্ছে তোমাদেরকে শিওর হলে কি করে? অনেক সময় লেগেছে স্যার। 3 জনকে সন্দেহ করলাম। বিঙ্গো, উল্ফ, নীল বনেট আর যে লোকটা $100 পুরস্কার দেবে বলেছে তাকে। রবিনের দিকে তাকালো সে। বনেটের মাথা থেকে সেদিন সৈকতে মোজা খোলার আগে তক বুঝতে পারিনি সেই বাধা দিয়েছে। মাথা দোলালেন চিত্র পরিচালক। উল্ফের উপর তোমাদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এভাবে কথা বলেছে বনেট। টেনে টেনে ভেঙে ভেঙে বলেছে, গোয়েন্দা কে এই আস বেই অ্যান্ড হাসল কিশোর। পাকা জালিয়াত লোকটা, অভিনয় ভালো করে। যেভাবে উল্ফের কথা নকল করলো, বেশ দ্বিধায় ফেলে দিয়েছিল আমাদেরকে। তোমরা 3 গোয়েন্দা, সেটা জানলো কিভাবে? জিজ্ঞেস করলেন মিস্টার ক্রিস্টোফার। সান পেড্রোতে দেখেই নাকি চিনেছিল? রোবারকে যেদিন বাঁচালাম সেদিন বোটে উল্ফের সঙ্গে বনেটও ছিল, বলল কিশোর। তিমিটাকে বাঁচিয়েছি দেখেছে ওরা। তিমিটার সাহায্যে বোটের মাল তোলার কথা বলল তাকে উল্ফ। পুরো প্ল্যানটা বলল। তখনই ঠিক করে ফেলেছে বনেট পরদিন ওশন ওয়ার্ল্ডে যাবে। ওখানে দেখলো আমাদেরকে। আগের দিন সৈকতে দেখেছিল। পরদিন ওশন ওয়ার্ল্ডে আমাদেরকে দেখে ধরে নিল। তিমিটার ব্যাপারে খোঁজখবর নিতেই গেছি আমরা। টিনহার অফিসে ঢুকতে দেখলো ওর। পরে টিনহার টেবিল আমাদের কার্ড দেখলো। তার ধারণা হলো আমাদেরকে দিয়েই তার কাজ হবে।
ঠেকাতে পারবে উল্ফকে। তিমিটা সাগরে ছেড়ে দিতে পারলেই আর বোটের মাল তোলা যাবে না। তিমি ছেড়ে দিলেও হয়তো অন্য উপায় বের করতে উল্ফ, বললেন চিত্র পরিচালক। এতগুলো টাকা, পুরো $1 মিলিয়ন। আচ্ছা, মারিবু সাটানোগার অফিসে ঢুকেছিল কেন বনেট? নিশ্চয় একটা নকল চাবি বানিয়ে নিয়েছে, কিন্তু ঢুকলো কেন? সাটানগর স্কুবার যন্ত্রপাতিগুলো নষ্ট করতে। ওশন ওয়ার্ল্ড থেকে যন্ত্রপাতি ধার নিল টিনহা। বেকায়দায় পড়ে গেল বনেট। শেষে উল্পের বোটে উঠে কোনো মতে একটা যন্ত্র নষ্ট করতে পারল, আর সেটা পড়ল মুসার ভাগে। মুচকি হাসলেন পরিচালক। মুসা, তোমার কপালই খারাপ। হ্যাঁ স্যার, মাথা ঝাঁকালো মুসা। আরেকটু হলেই দিয়েছিল শেষ করে। ঘড়ির দিকে তাকালেন পরিচালক। আরে বাব্বা, অনেক বেঁধেছে। লাঞ্চের সময়। আর বসে আরে বসো বসো, তোমাদের জন্যও আনতে বলছি, এখানেই খেয়ে যাও। আর চোখে তাকালেন মুসার হাসি হাসি মুখের দিকে। একটু আগের গোমরা কুচকুচে কালো মুখটা হাসিতে উজ্জ্বল। বেল টিপে বেয়ারাকে ডেকে খাবার আনতে বললেন মিস্টার ক্রিস্টোফার। রবিনের দিকে ফিরলেন। রবিন, টিনাহার বাবার কি খবর? ভদ্রলোক সেরে উঠেছেন? হাসপাতালে টাকার কি ব্যবস্থা? ভালা স্যার, রবিন জবাব দিল। তবে টাকার ব্যবস্থা পুরোপুরি হয়নি। এত বড় এত বড় একটা জালিয়াতি ধরিয়ে দেওয়ার জন্যে আমাদেরকে ছোটোখাটো একটা পুরস্কার দিয়েছে ট্রেজারি। আমাদের ভাগেরটাও টিনাকে দিয়ে দিতে চেয়েছিলাম। তার বাবার চিকিৎসার জন্যে নেয়নি, তার ভাগেরটাই শুধু নিয়েছে। আশা করছে কেস করে ক্যালকুলেটর বিক্রির অর্ধেক টাকা আদায় করবে উল্ফের কাছ থেকে। ভাবছি। সামনে ঝুঁকলেন চিত্র পরিচালক। তোমাদের এবারে কেসটা নিয়ে ছবি করব, ভালো কাহিনী। নামটা কি দেয়া যায়? লস্ট হোয়েল, সঙ্গে সঙ্গে বলল মুসা। না, মাথা নাড়ল রবিন। লস্ট ওয়ার্ল্ড, লস্ট ওয়ার্ল্ড মনে হয়। তাছাড়া তিমিটাকে তো আবার পাওয়া গেছে। কিডন্যাপ হোয়েল, বিড়বিড় করল কিশোর। বাংলায় বললে হারানো তিমি। ঠিক, আঙুল তুললেন মিস্টার ক্রিস্টোফার। কিডন্যাপ হোয়েল, চমৎকার নাম। খাবার এলো, সাজিয়ে দিয়ে চলে গেল বেয়ারা। নাও শুরু করো। বলতে বলতে নিজের প্লেটটা টেনে নিলেন পরিচালক। খাওয়ার সময় আর বিশেষ কথা হলো না। শূন্য প্লেটটা ঠেলে সরিয়ে বললেন তিনি, কফি? ঘাড় কাত করল কিশোর। মোসার রবিনও সায় দিল। আচ্ছা। কাপে চুমুক দিয়ে নামিয়ে রাখতে রাখতে বললেন পরিচালক। রোবারের কি খবর? চলে গেছে? নড়েও নেই, হেসে বলল রবিন। তাকে যেখানে রেখে এসেছিল টিনহা, থানা থেকে ফিরে গিয়ে দেখল ওখানেই রয়েছে, ঘোরাঘুরি করছে। টিনহার বড় বেশি ভক্ত হয়ে পড়েছে। ভেবেচিন্তে আবার নিয়ে এসেছে ওটাকে। কোথায়? ওশন ওয়ার্ল্ডে? হ্যাঁ। গুড। চেয়ারে হেলান দিলেন আবার পরিচালক। টিনহার উপকার করা যায় কিভাবে ভাবছিলাম। ছবিতে ওকে আর রোবারকে দিয়েই অভিনয় করাতে পারি। দুজনের বেশ কিছু সম্মানে পাওনা হয় তাহলে আমার কাছে। তিনজনেই তাকিয়ে আছে পরিচালকের দিকে। 1000 অগ্রিমও দিতে পারি, আবার বললেন তিনি। টিনহার বাবার বিলের টাকা হয়ে যায় তাহলে। লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। কিশোর, বসে আছো কেন? চলো জলদি, টিনহাকে খবরটা দিতে হবে না। চলো চলো। চিত্র পরিচালককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দরজার দিকে রওনা দিল তিন কিশোর। হাসিতে ভরে উঠল মিস্টার ক্রিস্টোফারের কুৎসিত মুখ। হাসলে আর তত খারাপ দেখায় না তাকে। সমাপ্ত। হারানো তিমি গল্প এখানেই শেষ হলো। শোনার জন্য সবাইকে ধন্যবাদ।